হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছি। ২৬ ব্যাচের স্টুডেন্টরা পরীক্ষার বেশি দিন সময় নাই। তো পরীক্ষা যত ঘনিয়ে আসতেছে আমাদের মনের মধ্যে অনেক টেনশন আসতেছে। মানে আমার না, তোমার। আমি তো টিচার, আমার মনের মধ্যে অবশ্যই টেনশন আসে যে পরীক্ষায় কি টাইপের কোয়েশ্চেন আসবে, এবার প্রশ্ন কি ঘুরায় পেঁচায় দিতে পারি কিনা। বাট একটা জিনিস তুমি খেয়াল করবা, প্রশ্ন যতই ঘুরায় পেঁচায় দেখ না কেন, ৮ টা প্রশ্নের মধ্যে ৪ টা প্রশ্ন আমাদের কমন আসবে। আমাদের এই মেন্টালিটি নিয়ে রাখতে হবে। বা আমি যদি ভাবি যে ৮ টা প্রশ্নের মধ্যে ৮ টাই পারবো না, তাহলে কিন্তু আমাদের মানে ঐরকম মেন্টালিটিই থাকবে না পরীক্ষার হলে। পরীক্ষার আগে মানে মাঠে যাওয়ার আগে আমি হেরে যাবো, এরকম অবস্থা হয়ে যাবে। তো কথা না বাড়ায় আমরা পড়ায় চলে যাই। চ্যাপ্টার 3 আজকে আমরা পড়বো, যেটা হচ্ছে স্টোইচিওমেট্রি চ্যাপ্টারটা। যেটা কি যেন নাম চ্যাপ্টারের? চ্যাপ্টারের নাম বারবার ভুলে যাই। পরিমাণগত রসায়ন নাকি? কি নাম? গুণগত রসায়ন, পরিবেশ রসায়ন, জৈব রসায়ন। আচ্ছা, চ্যাপ্টারের নাম ইম্পর্টেন্ট নাম। চ্যাপ্টার 3। তো চলে আসি। এই চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে জারণ বিজারণ এবং আয়রনের পরিমাণ নির্ণয়। এটা দিয়ে তুমি একটা ম্যাথ পাবা। জারণ বিজারণের সমতা করার একটা ম্যাথ আসছে, আমি একটু পরে দেখাই দিচ্ছি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, খুবই ইম্পর্টেন্ট। পরবর্তীতে আমাদের তার আগে বলি, হো আর ইউ? তো অনেকে জানো না, অনেকে জিজ্ঞেস করো। আমি হচ্ছি ভাইয়া রহমান তৌফিক। আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এমবিবিএস ফাইনাল ইয়ারে পড়াশোনা করতেছি। আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পড়াই এবং এই তো টুকটাক এইচএসসির জন্য পড়াই। এইচএসসির জন্য খুব একটা পড়ানো হয় না, বাট তোমাদের যেহেতু পরীক্ষা সন্নিকটে এবং লাগবে আসলে এই ক্লাসগুলো, তার জন্য দিচ্ছি। মেইনলি আমি মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়াই, এটাই। আর আমাদের ফেসবুক পেজের মধ্যে কিন্তু মেডিকেল মেডিকেল ফ্রি অলিম্পিয়াড হচ্ছে এবং টেলিগ্রাম গ্রুপে হচ্ছে। নিচে আমি ডিসক্রিপশনে দিয়ে দিবনি, এখন কথা না বাড়াই। তো তুমি নিচে ডিসক্রিপশন আমাদের এইচএসসি মডেল টেস্টগুলো দিতে পারো, ওগুলো ফ্রিতেই হচ্ছে। আচ্ছা, তো এখন ফার্স্ট কথা যেটা V1 S1 ইজিক্যাল টু V2 S2, এটার ম্যাথ আমাদের আসে এবং এটার ম্যাথের ইম্পর্টেন্সটা বা এটার কাহিনীটা কি? কাহিনী হচ্ছে তোমার একটা পাত্রের আয়তন দেওয়া থাকবে, আরেকটা পাত্রেরও আয়তন দেওয়া থাকবে V1 V2। একটা পাত্রের ঘনমাত্রা দেওয়া থাকবে একটা যৌগের। ওই যৌগটা যদি অন্য একটা পাত্রে আয়তন চেঞ্জ করো, তাহলে তার ঘনমাত্রা কিরকম চেঞ্জ হবে। বা মোদ্দা কথা, ধরো একটা চিনির শরবত বানাইছো তুমি একটা গ্লাসে, এরকম একটা গ্লাসে চিনির শরবত। তো তুমি এই চিনির শরবতের গ্লাসের যদি তুমি অন্য একটা বোতলে, ১ লিটারের বড় একটা বোতলে তুমি ঢাইলা দাও, তাহলে কি মিষ্টি কমে যাবে না? ওইরকম কাহিনী। V1 S1 ইজিক্যাল টু V2 S2 দিয়ে তুমি বের করবা আর কি কিরকম। এখানে তোমার একটা সংখ্যা বসবে, যততম তার পাওয়ার। পাওয়ার বলতে ধরো সালফিউরিক অ্যাসিডের যে পাওয়ার, হাইড্রোক্লোরিক অ্যাসিডের তো সেম পাওয়ার না। হাইড্রোক্লোরিক অ্যাসিডের পাওয়ার যদি 1 হয়, সালফিউরিক অ্যাসিডের 2। আমি পাওয়ার অর্থে বোঝাচ্ছি, আসলে এখানে অনেক কাহিনী আছে। তো যেহেতু পরীক্ষার সন্নিকটে, এত জটিলতায় আমরা যাচ্ছি না। পরবর্তীতে তোমার ২ টা যৌগের ঘনমাত্রা, আয়তন এগুলা দেওয়া থাকবে এবং ২ টা যৌগের মধ্যে বলবে যে এখানে টোটাল মিশ্রণের ঘনমাত্রা কত। অথবা একটা অ্যাসিড দেওয়া থাকবে এবং একটা ক্ষার দেওয়া থাকবে, ২ টা মিশ্রণের ঘনমাত্রা কত। বের করা একদম সিম্পল। প্রথম পাত্রটার VS, দ্বিতীয় পাত্রটার V2S2। যদি ২ টাই অ্যাসিডিক হয় তাহলে প্লাস দিয়ে দিবা। এখানে একটা সংখ্যা বসাবা, ওই অ্যাসিডের যে পাওয়ার কত ওই অনুযায়ী। ওই অ্যাসিডের পাওয়ার বলতে, যেমন এই যে HCl, এখানে ধরে নিবা এটার পাওয়ার হচ্ছে 1। এটার পাওয়ার না বলে আমরা যদি কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 এ চলে যাই, 4 এর মধ্যে ক্ষারকত্ব অম্লকত্ব যে চ্যাপ্টার মানে পার্টটা আছে, ওই পার্ট অনুযায়ী রিসেম্বলস করে। বাট আমি বুঝাইছি কি ওইটা তুমি বুঝতে পারছো? হাইড্রোজেন একটা, তার জন্য ১ ধরবো, এখানে ১ ধরে নাও। প্রথম পাত্রে হাইড্রোজেন ক্লোরাইড আছে HCl, দ্বিতীয় পাত্রে আছে সালফিউরিক অ্যাসিড H2SO4। তো এখানে তুমি ২ ধরবা। ২ ধরবা মানে এখানে একটা সংখ্যা লাগবা, যেটা হচ্ছে ২ ধরবো আমরা। তো এরকমভাবে হিসাব করে তারপরে ২ টা মিশ্রণের যে আয়তনটা V ইজ ইকুয়াল টু হচ্ছে V1 প্লাস V2। মিশ্রণের টোটাল মিশ্রিত অবস্থাতে কি পরিমাণে ঘনমাত্রা আছে ওটা তোমার বের হবে। এখন যদি ভাই একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া থাকে, তাহলে এই প্লাসের জায়গায় খালি মাইনাস দিয়ে দিব। এই তো হয়ে গেল। পরবর্তীতে যদি তোমার পার্সেন্টেজ দেওয়া থাকে, ধরো না কথার কথা 5% সোডিয়াম হাইড্রোক্সাইড, উদ্দীপক এরকম দেওয়া, তোমার ওই পার্সেন্টেজ থেকে ঘনমাত্রায় লাগবে এই যে এই টাইপের ম্যাথ করার জন্য। তখন তুমি কিভাবে ঘনমাত্রায় বের করবা? সরাসরি এই সূত্র বসাই দিবা। S ইজ ইকুয়াল টু 10x/m। S হচ্ছে এখানে ঘনমাত্রা। ঘনমাত্রা মানে তো জানি না সবাই, ঘনমাত্রা m অথবা মোল পার লিটার এটা। ওকে, তারপরে এই পার্সেন্টেজের পাশে যে সংখ্যাটা 5, তুমি এই 5টা এখানে ধরবা। 10 ইন্টু 5 ডিভাইডেড বাই m। এই m হচ্ছে এই যে যৌগটা দেওয়া থাকবে ওইটার আণবিক ভর, এখানে 40। তো এটার ঘনমাত্রা, তাহলে 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত? তুমি বলবো যে ভাই 40 ডিভাইডেড বাই 50 ডিভাইডেড বাই 40, তাহলে কত? 5 ডিভাইডেড বাই 4। অ্যান্সার হচ্ছে 1.25 এত মোলার। এই তো। পরবর্তীতে আমরা জানি n মানে হচ্ছে মোল। মোল হচ্ছে n। তো এটা ছোট m বা এভাবে মোল।
ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। এটা মানে কি, ধরো তোমাকে কেউ যদি বলে যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এটা আমাদের অনেক সময় লাগবে এবং একটু পরে লাগবে। তুমি বলবে যে এটা হচ্ছে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। কিভাবে? কারণ 80 উপরে, নিচে হচ্ছে তার আণবিক ভর 40, তো হিসাব করলে আসবে 2 মোল। তো বেসিক হিসাব নিকাশগুলো আমি বললাম, যেটা তোমার কাজে দিবে এই চ্যাপ্টারে। তো চলো সরাসরি কথায় চলে যাই, যে এই মিশ্রণের মধ্যে, এ আর বি পাত্রের মিশ্রণের মধ্যে মিশ্রণে প্রাপ্ত ঘনমাত্রা কত, মোলারিটিতে বের করতে বলছে। তো কি করা যায়, একদম সিম্পল। এখানে দেখো V1 দেওয়া আছে 20 ml, V2 দেওয়া আছে 50 ml, সেমিমোলার দ্রবণ, আর এখানে ডেসিমোলার দ্রবণ 0.5 এখানে, আর এখানে 0.1। তাহলে V1S1 প্লাস V2S2 ডিভাইডেড বাই টোটাল ভলিউম এখানে ধরে দিব, তাহলে হয়ে যাবে। তো এখানে এই যে এই সূত্রটা সরাসরি আমরা কাজে লাগবো, S ইজ ইকুয়াল টু V1S1 প্লাস V2S2 ডিভাইডেড বাই টোটাল ভলিউম, তারপরে S বের হবে। পরবর্তীতে বাকি কোশ্চেনগুলো একই টাইপেরই, কিন্তু এই যে এই ঘ নাম্বারটা একটু ইম্পর্টেন্ট। ঘ নাম্বারটা একটু মনোযোগ দিয়ে দেখি, যে এ এবং সি পাত্রের দ্রবণে মিশ্রণের প্রকৃতি কেমন হবে। এই প্রশ্নটা তুমি পাবা পরীক্ষার হলে। এই যে মিশ্রণের প্রকৃতি কেমন, মিশ্রণের প্রকৃতি কি ক্ষারীয় নাকি অম্লীয়, এটা কিভাবে পারা যায়। তুমি যদি খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট হয়ে থাকো, এই টাইপের কোশ্চেনগুলো আসলে তুমি লাস্টে দেখাই দিবা মিশ্রণের পিএইচ কত। পিএইচ যদি 7-এর থেকে বেশি হয় তাহলে এটা ক্ষারীয়, 7-এর থেকে কম হলে অম্লীয়। এখন ভাই কেমনে পিএইচ বের করবো আবার, পিএইচ বের করা আরো সিম্পল। তুমি দুইটা পাত্রের V1S1 এটার V2S2 এগুলা বের করবা। তারপরে তুমি দুইটা, যেহেতু একটা অ্যাসিড একটা ক্ষার, তাহলে আলটিমেটলি তুমি এইভাবে লিখবা যে তাহলে টোটাল ঘনমাত্রা S ইজ ইকুয়াল টু V1S1 মাইনাস V2S2 ডিভাইড বাই টোটাল ভলিউম। এটা করে আমি S বের করলাম। যদি আমি V1S1 অ্যাসিডিক ধরি, V2S2 বেসিক ধরি, তাহলে এই মানটা যদি পজিটিভ হয় তাহলে বুঝতে হবে কার মান বেশি, মানে কে বেশি আছে। এই প্রথমটা বেশি আছে, প্রথমটা বেশি আছে মানে অ্যাসিড বেশি আছে। অর্থাৎ এখানে যদি একটা পজিটিভ ভ্যালু পাও তাহলে মনে করবা যে ওই দ্রবণের মিশ্রণ অ্যাসিডিক। কিন্তু এই পর্যন্ত তুমি শেষ রাখবা না, ধরো কথার কথা এই দ্রবণের অ্যাসিডিক আসলো ভ্যালু, অর্থাৎ এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেশি। আচ্ছা, তারপরে তুমি পিএইচ বের করবে, এই যে ঘনমাত্রা পেয়ে গেছি, তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ অ্যান্সার। অ্যান্সার মানে এখান থেকে যে অ্যান্সারটা পাইছো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। দেখছো কত ইজি। V1S1 দিয়ে অনেক ম্যাথ আসে, তো এগুলো একটু পারতে হবে। আচ্ছা, তো এতক্ষণ ধরে যারা ক্লাস দেখতেছে, কারো যদি মাথা ঘুরে যায় তাহলে ঠান্ডা মাথায় দেখতে থাকো, পরে আরো অনেক কথা আছে। সবল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের আমার চিনতে হবে, সবল ক্ষার দুর্বল ক্ষার চিনতে হবে, কারণ এই অনুযায়ী আমার টাইট্রেশনের হিসাবগুলো লাগবে। তো প্রথমত সবল অ্যাসিড কারা কারা, বলবো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড। দুর্বল অ্যাসিডকে ইথানোয়িক অ্যাসিড। তারপর সবল ক্ষারকে তুমি বলবা সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। দুর্বল ক্ষারকে তুমি বলবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখন দেখো একটা ইম্পর্টেন্ট কথা, বা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস করি। সবল অ্যাসিডের সাথে তুমি যদি সবল ক্ষার টাইট্রেশন করো, তাহলে মিশ্রণের পিএইচ আসবে 7, কারণ দুইটাই কিন্তু সমান সমানে হাড্ডাহাড্ডি লড়াই, দুইটাই আসবে মিশ্রণের পিএইচ 7। তো এই ক্ষেত্রে কোন নির্দেশক ইউজ করবো আমি, তুমি বলবো যে সব নির্দেশক। কিন্তু তোমাকে যদি কেউ বলে দুর্বল অ্যাসিডের সাথে দুর্বল ক্ষার আমি মিশ্রণ করব, এইটার পিএইচ কত আসবে, এটার আসলে পিএইচ ভাবে বলতে পারতেছি না, এবং এটার নির্দেশকও বলতে পারতেছি না, কারণ এটা নির্দিষ্ট না। মানে কোন নির্দেশক ইউজ করব, পরীক্ষায় যেটা আসে, সবল অ্যাসিডের সাথে তুমি যদি দুর্বল ক্ষার মিক্স করো এই বরাবর, তার মানে কার শক্তি বেশি, এখানে অ্যাসিডের শক্তি বেশি। অ্যাসিড কি করে, পিএইচ এর মান 1 2 3 4 5 6 এরকম, ক্ষারের পিএইচ এর মান কত, 8 9 10 11 12 13 এরকম। তো এখন সবল অ্যাসিডের সাথে দুর্বল ক্ষার অ্যাড করলে তোমার পিএইচ কত হবে, অ্যারাউন্ড 5 থেকে 6। ওই মুহূর্তে তোমার ইউজ করতে হবে মিথাইল অরেঞ্জ, মিথাইল লিড। তুমি মিথাইল ওয়ার্ডটা মনে রেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই, এমসিকিউতেও আসবে, সিকিউতেও কাজে লাগবে, একটু পরে বলতেছি। তাহলে কি বললাম, যদি পিএইচটা অ্যাসিডিক হয় টোটাল দুইটা মিলানোর পরে, তাহলে তুমি ইউজ করবা মিথাইল অরেঞ্জ, মিথাইল লেট। যদি তুমি এই বরাবর কাহিনী করো, এই বরাবর দুর্বল অ্যাসিডের সাথে সবল ক্ষার, তাহলে তোমার বুঝতে হবে টোটাল মিশ্রণটা হচ্ছে সবল ক্ষারের দিকে যাচ্ছে। দুর্বল অ্যাসিডের তো একটু কম শক্তি, এটার বেশি শক্তি, তাহলে পিএস হবে সাথে থেকে একটু বেশি, তার মানে 8 9 এরকম, তাহলে 9-এর কাছাকাছি তুমি ধরে নেবা। তো এটার জন্য তুমি ইউজ করবা ফেনফথিলিন। এই তো এইটা জানতে পারলে অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। এতটুকু যদি তুমি বুঝতে পারো, তাহলে তিনটা কথা বললাম। সবল অ্যাসিড সবল ক্ষার দিলে যে কোনো নির্দেশক ইউজ করতে পারবো।
যদি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে তাহলে হচ্ছে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। যদি ক্ষারের পরিমাণ বেশি থাকে তাহলে ফেনফথিলিন। পরের পেজে আসি। দেখো এখন বুঝতে তোমার সুবিধা হবে। তো এই গ্রাফটা আমাদের রাখতে হয় পরীক্ষার হলে এবং সিকিউতে আসে। তো এই গ্রাফটা তুমি কি করা যায়? তুমি ঠান্ডা মাথায় একবার দেখবা, আমি তোমাকে যতটুকু বোঝানো দরকার ততটুকু বলে দিই। তো ফেনফথিলিন তুমি ইউজ করবা যেখানে দেখো ক্ষারীয় জিনিস বলতে এই অংশটুকুতে ক্ষারের প্রাধান্য বেশি, ৭ এর উপরে। আর মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড ইউজ করবা যেখানে অম্ল এই পার্টের মধ্যে। আর এখানে কিছু আরো চার্ট দিছে, দুর্বল অ্যাসিড কারা, সবল অ্যাসিড কারা, এগুলো একটু দেখে নিবা, আমি তোমাকে পিডিএফ তো দিয়ে দিব। তো এটা দিয়ে কি সিকিউ আসে ভাইয়া? সিকিউ আসে এরকম যে তোমার উদ্দীপকে এ এবং বি এর মধ্যে টাইট্রেশনে উপযুক্ত নির্দেশকের পিএইচ সহ একটা মান লেখো এবং এটা গ্রাফটা আঁকতে হয়। তো এই পজিশনে আমাদের এ আর বি, এ হচ্ছে এখানে সবল অ্যাসিড আর বি এখানে দুর্বল ক্ষার। তো সবল অ্যাসিডের সাথে দুর্বল ক্ষার যদি মিক্স করি তাহলে আমাদের ক্রাইটেরিয়াটা তাহলে কার দিকে ধাবিত হচ্ছে? অ্যাসিডের দিকে। তাহলে আল্টিমেটলি এখানে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড লাগবে। এতটুকু যেন মাথায় থাকে আমার পরীক্ষার হলে। তো এই রেঞ্জটা হবে অ্যারাউন্ড ৪ থেকে ৭ এর মধ্যে, অর্থাৎ অ্যাসিডের দিকে। আর এখানে আমরা ইউজ করব মিথাইল অরেঞ্জ এবং এই গ্রাফটা তুমি এঁকে দিবা। গ্রাফটা এখন কিভাবে তুমি আঁকবা ইজিলি? তো এই গ্রাফের মিনিংটা হচ্ছে সবার প্রথমে আমি এক্স অক্ষ বরাবর পিএইচ এবং ওয়াই অক্ষ বরাবর পিএইচ এবং এক্স অক্ষ বরাবর আমরা দিব হাইড্রোক্লোরিক অ্যাসিড। ধরে নাও সবার শুরুতে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল 10 ml আর সবার শুরুতে এখানে সোডিয়াম কার্বনেট দেওয়া। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ যত বাড়াবা তত তোমার অ্যাসিডের পরিমাণ বাড়তেছে এবং তত এটাকে নিউট্রালাইজ করতেছে এবং নিউট্রালাইজ করার মুহূর্তে দেখো পিএইচ আসতেছে নিচের দিকে নামবে। কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিডের ধর্ম কি? পিএইচ কমায় দেওয়া। পিএইচ দেখো আস্তে আস্তে কমতেছে এরকম। যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড 10 ml যুক্ত করছো তখন পিএইচ ছিল অনেক বেশি। তার পরবর্তীতে আস্তে আস্তে বাড়াচ্ছ, পিএইচও আস্তে আস্তে কমতেছে। তো তুমি এই পয়েন্টে একটা মার্কিং করবো, যে মার্কিং এর জায়গায় তুমি লিখে দেবা এখানে মিথাইল অরেঞ্জ সব থেকে ভালো কাজ করবে এবং দেখাই দিবা। তাহলে এতটুকু যদি তুমি লেখো মিথাইল অরেঞ্জ সব থেকে ভালো কাজ করবে, টিচার বুঝে যাবে মোটামুটি তুমি পারো। কিন্তু ব্যাকগ্রাউন্ডে তুমি পারো কি পারো না ওইটা এখন দরকার নেই। এখন আমাদের টার্গেট হচ্ছে পরীক্ষার হলে যে লিখে আসা। কিন্তু কিভাবে লিখলাম, কিভাবে বুঝলাম না বুঝলাম ওইটা পরের হিসাব। তুমি গ্রাফটা পারলেই হইলো ভাই। গ্রাফটা একটু শিখে যাও ওইটা। এই গ্রাফ আছে বইতে, আরো কয়েকটা গ্রাফ আছে, আপাতত এটা ভালো মতো শিখে যাও। আচ্ছা, যেটাই হোক তাহলে আলটিমেটলি আমরা তো আল্লাহর কাছে বিচার দিলাম, এটা যদি পরীক্ষার হলে না পারো তাহলে কিন্তু আমার দোষ নাই। আচ্ছা, এখন চলে আসো যেটা সব থেকে ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারে, জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, এগুলো নিয়ে হিসাব নিকাশ। তো একটা সমতাকরণের ম্যাথ দিবে, কিরকম ম্যাথ দিবে? উদ্দীপকে থাকবে এরকম যে আয়রন সালফেট প্লাস পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলো হ্যান ত্যান অনেক কিছু, আয়রন সালফেট প্লাস পটাশিয়াম ডাইক্রোমেট O7, এগুলো হ্যান ত্যান। আয়রন বাদ দিয়ে অন্য একটা কিছু থাকবে প্লাস এগুলো হ্যান ত্যান। তো তোমার এইটা অনেক কঠিন লাগে কারণ তুমি এটা সবকিছু পড়তে চাও। সবকিছু না পড়ে আমি তোমাকে যতটুকু বলছি অতটুকু আগে মাথায় রাখো। প্রথমে মনে রাখবো প্রত্যেকটা সমতাকরণের ম্যাথের ক্ষেত্রে জারণ অর্ধবিক্রিয়া হবে এবং বিজারণ অর্ধবিক্রিয়া হবে। জারণ অর্ধবিক্রিয়া আমি ধরে নিই আয়রনের জারণ হবে। তো আয়রন থেকে আয়রন 2+। বিজারণ অর্ধবিক্রিয়াতে বিজারণ হবে আইদার পটাশিয়াম ডাইক্রোমেট অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের। পটাশিয়াম ডাইক্রোমেট থেকে পটাশিয়াম অংশটুকু ছাড়বা, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকেও পটাশিয়াম অংশটুকু ছাড়বা। ছাড়লে থাকবে এরকম Cr272-, এখানে ম্যাঙ্গানিজ অক্সাইড এরকম, বা MnO4-। তো এটা বিজারিত হবে, বিজারণ হওয়া মানে ইলেকট্রন গ্রহণ করা। বিজারিত হয়ে দুইটা ক্রোমিয়াম 3+ তৈরি করবে এবং ম্যাঙ্গানিজ 2+ তৈরি করবে। সত্যি বলতে যারা এই ভিডিওটা দেখো না কেন, করিম, রহিম, নাফিসা, সালিমা, যেই ভিডিওতে দেখো না কেন, এই লাইনটা মুখস্থ করতে হবে তোমার যেভাবেই হোক। জারণ অর্ধবিক্রিয়াতে আয়রনের জারণ হয়, এটা পারা যাবে, বাট এই দুইটা না কনস্ট্যান্ট, মানে একদম মুখস্থ রাখতে হবে যে বিজারণ হয় কার এবং কিভাবে, কতটুকু, লেফট সাইডে কি রাইট সাইডে কি। ক্রোমিয়াম 3+ আর এখানে ম্যাঙ্গানিজ 2+। আচ্ছা, তারপরে দেখো একটা ইম্পর্টেন্ট কথা, যে আমরা পরীক্ষার হলে যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট এগুলো পাবো, এখান থেকে পটাশিয়াম অংশটুকু তুমি ছাইড়া দিব। পটাশিয়াম অংশটুকু ছাড়বা, তাহলে কিভাবে কি করা যায়? এখান থেকে পটাশিয়াম মানে বের করে দিলে Cr2 7- আর MnO4- আসে। তারপরে দেখো তোমরা আজ পর্যন্ত যত কষ্ট করে সমতাকরণ করছো অনেক হিসাব নিকাশ করে করে, আমি দেখো একটা টেকনিক বলি। আয়রনের সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের যখন তুমি সমতা করবা, সমতার লাস্টের অ্যান্সারে দেখবা যে এখানে আসবে 6 অণু, এখানে আসবে 1 অণু সমতাকরণের লাস্টে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ব্যাপার।
আয়রনের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন রিঅ্যাকশন করব, এখানে পাবো ৫ অণু আয়রন আর এখানে পাবো ১ অণু পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তার মানে এটা 1:6 এবং এটা 1:5। তার মানে আমি এটা বলতে পারি ১ মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে জারিত করতে তোমার ৫ টা আয়রন লাগে, এরকম। তো এই অনুযায়ী আমরা তাহলে প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে এইটা লিখতে পারি। ধরো এই ম্যাথ, এই টাইপের কোনো ম্যাথ দিচ্ছে, তোমার আয়রনের পরিমাণ বের করতে বলছে, তাহলে প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে আমরা এরকম করবো যে n অফ আয়রন ডিভাইডেড বাই n অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগবে একটা, আয়রন লাগবে হচ্ছে ৫টা। এইভাবে তুমি ম্যাথের সিকোয়েন্সটা আগাবা, তাহলে তোমার আলটিমেটলি এখান থেকে আয়রনের মোল নাম্বার পাবা। এন অফ আয়রন যদি পাওয়া যাও, এগুলো কীভাবে পাবো ভাই? ধরো তোমার উদ্দীপকে দেওয়া থাকবে ভিএস দেওয়া থাকবে, ভিআরএস গুণ করে দিলে এন অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট পাবো। এন অফ আয়রন বের করবো আমি। এন অফ আয়রন কেন বের করবো? যেন আয়রনের পরিমাণটা বের করতে পারি। তো আয়রনের এন পাই গেলে এনের সাথে আমরা তার আণবিক ভর দিয়ে গুণ দেবো, আয়রন ৫৬। তো এভাবে আমরা আয়রনের পরিমাণ বের করতে পারি। তো ইজিলি একটু খেয়াল রাখবো। এখন কোশ্চেন হচ্ছে ভাই, অন্য কিছু যদি থাকে আয়রন বাদ দিয়ে, তখন হিসাবটা কেমন? অন্য কিছু বলতে লিখে দিই, অন্য কিছু যদি থাকে তাহলে তুমি অর্ধেক করে দিবা মানগুলা। এখানে দিবা 3:1, এখানে দিবা 5:2। হওয়ার কথা ছিল 5/2:1, তাহলে আমি উভয় পাশে আবার 2 দিয়ে গুণ দিলে আসবে 5:2, এরকম। তো এই তো হয়ে গেল। পরবর্তী আরো কিছু টপিকও তো বইতে, তোমার বইতে যা যা দেওয়া আছে এটা অনেক হিবিজিবি অনেক কিছু দেওয়া। কয়েকটা জিনিস দাগাই দিই, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা Mn2+ হয়, ভিতরে এগুলা পড়ার দরকার নেই। তারপরে পটাশিয়াম ডাইক্রোমেট, এটা Cr3+ হয়, এটা। এই তো। তার পরবর্তীতে একটা ইম্পর্টেন্ট কথা, যে আমরা যখন সমতাকরণের ম্যাথগুলো করব বা সমতাকরণের হিসাবগুলো করবো, এটা পরীক্ষা আসবে। তুমি যখন পরীক্ষায় এটা লিখবা, তুমি যত ভালো স্টুডেন্টই হও না কেন, তোমার পাশের স্টুডেন্ট এর সাথে মিলাবা যে লাস্টের লাইনটা কত। কারণ লাস্টে আমার তো শুধু এতটুকু লিখতে হবে না যে আয়রন প্লাস পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা শুধু তার এতটুকু না যে এখানে ৫, এখানে ১, এখানে আরও অনেক কিছু আছে, পানি আছে, তারপর সালফিউরিক অ্যাসিড আছে। তো এই জিনিসগুলো আমরা সমতা করে করে মিলাইতে হয়। তার জন্য পরীক্ষায় পাশের পোলাপানের সাথে দেখে দেখে লিখবা অথবা মিলাবা। এটা সচরাচর বলি না, বাট এই ম্যাথের ক্ষেত্রে কাজে দিবে। তুমি আমার কথা দেখো, বিশ্বাস করো পরীক্ষার হলে বসে, যে ভাই কেন এই কথা বলছে। আচ্ছা, তারপরে তো একটা ম্যাথ দেখি, একটা প্র্যাকটিক্যাল ম্যাথ। তো এই পাত্রে সংঘটিত বিক্রিয়ার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বের করো। তো এই পাত্রের মধ্যে দেখো কি কি করতে বলছে, H2O2 সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে H2O2 কোথায় পড়ছিলাম আমরা? অন্য কিছু, অন্য কিছুর সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাড করলে কি হবে? আবার লিখে দিই, তাহলে আয়রনের সাথে যদি তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাড করো, তাহলে লাগবে কয়টা আয়রন? আয়রন লাগবে ৫টা, এখানে লাগবে একটা। কিন্তু তুমি যদি অন্য কিছু H2O2 অ্যাড করো, তাহলে এখানে দিব হচ্ছে ৫টা, এখানে দিব 2টা। এটা আগে তোমার খুবই ইম্পর্টেন্টলি মনে রাখতে হবে। এখন ভাই পরীক্ষার হলে কিভাবে আমরা আগাবো এটা নিয়ে। তো আগানোর জন্য তুমি আগে চারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়াগুলো লিখবা। যেমন এই যে এটা চারণ অর্ধবিক্রিয়া, H2O2 থেকে O2 এবং 2টা ইলেকট্রন আসে। পরবর্তীতে বিজারণ অর্ধবিক্রিয়াতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, একটু আগে যেটা দেখালাম, 5টা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে হবে ম্যাঙ্গানিজ 2+। এতটুকু পর্যন্ত লিখলা। পরের টপিকে কি? পরে তুমি হাইড্রোজেনের হিসাবগুলো মিলাবা। যেমন এখানে এই 2টা হাইড্রোজেন যদি এখানে লাগে না, আমি এভাবে করতাম না। তোমাকে বলি হাইড্রোজেন হিসাব কিভাবে মিলাবা। যখন ম্যাঙ্গানিজ 2+ হলো, তার পরবর্তীতে এখানে এমন কয়টা হাইড্রোজেন যোগ দিব ম্যাঙ্গানিজের সাথে, যে কয়টা অক্সিজেন আছে তার ডাবল। 4টা অক্সিজেন থাকলে 8টা দিব, যেন ওই পরিমাণ আমি পানি বের করতে পারি, পানি আনতে পারি। তার পরবর্তীতে তুমি 2টা যোগ দিবা, যোগ দিয়ে তারপরে ঠান্ডা মাথায় এটা মিলাবা, এবং লাস্টে লাইন খেয়াল করো, দেখো কি আসছে। 2টা পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর 5টা H2O2। তুমি যেভাবেই করো না কেন এইটা অ্যান্সার আসবে, এবং এই অ্যান্সারটা টিচার আগে দেখে যে এটা ঠিক আছে কিনা। কিন্তু তোমার যেটা মিলাইতে বলছি স্টুডেন্টদের সাথে, মানে তোমার বন্ধু বান্ধবদের সাথে, যে এই লাস্টের লাইনটা বলতো ঠিক আছে কিনা। এই যে 2টা পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিলাইতে 1 মিনিটও লাগবে না। তারপর 3টা সালফিউরিক অ্যাসিড, যদি তোমারটা না মিলে তখন কি করবা, তুমি পেন্সিল দিয়ে ওর কথা শুনবা, শুনে শুনে পেন্সিল দিয়ে আগে লিখবা। যে তোমার ধরো কথার কথা এখানে আসে 4, তোমার বন্ধু বলতেছে 3, তুমি পেন্সিল দিয়ে এখানে 3 লিখবা কোনায়। তারপরে তুমি ঠান্ডা মাথায় আবার চিন্তা করবে যে ওরটা ঠিক নাকি আমারটা ঠিক। লাস্টে আবার রিচেক দেওয়ার জন্য আরো একটা কাহিনী করা যায়। লেফট সাইডে
কয়টা সালফিউরিক অ্যাসিড আছে অথবা কয়টা সালফেট, রাইট সাইডে কয়টা সালফেট, এভাবে মিলাবা। লেফট সাইডে কয়টা আ পানি আছে, রাইট সাইডে কয়টা পানি আছে অথবা অক্সিজেন আছে, এটা মিলাবা। তো এইভাবে লাস্টের লাইনটা মিলাইতে হবে। আজকের ক্লাসে শিখে যাও না যাও কিছু চুরিবিদ্যা তো শিখে গেছো। এটাই তো অনেক বড় ব্যাপার। অনেকে আছে দেখা-দেখিও ঠিকমতো করতে পারে না। আচ্ছা, এই যে লাস্টের লাইনটা সুন্দর করে মিলাবো। এই তো হইল। পরের কথায় আসি। আমাদের লাস্ট ম্যাথ এই চ্যাপ্টারে খুব ইম্পোর্টেন্ট টাইপ, যেটা হচ্ছে আয়রনের পরিমাণ বের করো। তো এই ম্যাথের ক্ষেত্রে তোমার বলছে এক্স আর ওয়াই দ্রবণের সাহায্যে জেড এ আয়রনের পরিমাণ বের করো। আয়রনের পরিমাণ বের করতে গেলে আমরা ২ টা জিনিসের সাথে কম্পেয়ার করে আয়রনের পরিমাণ বের করতে পারি। একটু আগে যেটা আমি লিখে দেখালাম, আবার দেখেন। ২ টা জিনিসের সাথে, আয়রনের সাথে K2Cr2O7 এটার সাথে কম্পেয়ার করতে পারি, অথবা আয়রনের সাথে KMnO4 এটা কম্পেয়ার করতে পারি। এই ২ টা বাদে আরো কিছুর সাথে আয়রন কম্পেয়ার করা যাবে না। কারণ হচ্ছে আমরা যখন N অফ আয়রন ডিভাইডেড বাই N অফ KMn এটা হিসাবটা করব, আয়রন লাগে ৫ টা, এটা লাগে ১ টা। এই হিসাবটা শুধুমাত্র এই ২ টার ক্ষেত্রে প্রযোজ্য হবে। যার কারণে তোমাকে যদি বলে এখানে আয়রনের পরিমাণ নির্ণয় করো এক্স আর ওয়াই এর দ্রবণের সাহায্যে, এটা যদি নাও বলা থাকে তোমার বুঝে নিতে হবে যে আমার আসলে ওয়াই এর সাথে জেড এর একটা তুলনা করে বের করতে হবে। প্রথম লাইন, ওয়াই এর সাথে জেড এর তুলনা কেন করব? কারণ ভাই H2C2O4 এটার সাথে তো আমি আয়রনের হিসাবের কোনো আমি হিসাব জানি না। N ডিভাইডেড বাই N বা N অফ আয়রন ডিভাইডেড বাই N অফ H2C2O4 এর। আমি জানি এটার সাথে এটা। এখন এটার সাথে এটা জানার জন্য আমার কি করতে হবে? এই দুটার আবার তুলনা দিতে হবে। এই দুটোর তুলনা আবার কি দিব? মনে আছে যে অন্য কিছুর সাথে আমি পটাশিয়াম ডাইক্রোমেট যদি এড করি, তখন কি অনুপাতে আসে? অন্য কিছু আসে হচ্ছে ৩, এটা আসে ১। ৩:১ অনুপাতে ১ এ এটার মধ্যে একটা হিসাব করব। হিসাব করে আয়রনের ঘনমাত্রা বের করব। এখানে দেখো 10 ml দেওয়া, ঘনমাত্রা দেওয়া নেই। ওই ঘনমাত্রা আয়রন যদি মানে পটাশিয়াম ডাইক্রোমেটের আয়তন এবং ঘনমাত্রা যদি পাই, তারপরে আবার এই ২ টার মধ্যে কম্পেয়ার করব। কম্পেয়ার করে আয়রনের N এর ভ্যালু বের করব। N এর ভ্যালু বের করে তারপর আয়রনের পরিমাণ বের হয়ে যাবে। তো দেখো একটু কিভাবে করো এখানে। এখানে একটু জটিল করে দেওয়া, বাট এভাবে না করে তুমি যদি এই লাইনটা নাও লিখতে পারো সমস্যা নেই। তুমি এই যে এই লাইনটা লিখবা যে ৩ মোল H2C2O4 এর সাথে ১ মোল পটাশিয়াম ডাইক্রোমেট বিক্রিয়া করব। বিক্রিয়া হবে। হওয়ার পরে এটার একটা অনুপাত দিয়ে তুমি আল্টিমেটলি পটাশিয়াম ডাইক্রোমেটের ঘনমাত্রা বের করবা। তার পরবর্তীতে আবার এটার সাথে তুলনা দেব পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে ৬ মোল আয়রন সালফেটের। এটা তুলনা দিয়ে লাস্টে আয়রনের পরিমাণ বের করব। তো এটা একটু ঠান্ডা মাথায় তুমি নিজেই প্র্যাকটিস করবা। তাহলে আরো সবথেকে ভালো হবে আমি করে দেওয়ার থেকে। আমি তোমাকে কোর জিনিসটা বুঝাই বলছি। তুমি কিভাবে কি করবা, সামনে আগাবা কিভাবে। এই তো এটাই। তো এই টাইপের ম্যাথগুলো আমরা প্র্যাকটিস করব। তাহলে N1 ডিভাইডেড বাই N2 ইজ ইকুয়াল টু কত হবে? ধরো এটা N অফ আয়রন ডিভাইডেড বাই N অফ KMnO4 যেটা বলতেছিলাম, এটা ৫ টা লাগবে, এটা ১ টা লাগবে। তাহলে আমার এটা সমতা হবে। সমতা হবে মানে এটা মানে ইকুয়াল হবে। তার পরবর্তীতে N অফ আয়রন, ধরে নাও কথার কথা আমাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ভলিউম দেওয়া ১০০ ml আর ঘনমাত্রা দেওয়া 0.5 মোলার। আমার বের করতে হবে আয়রনের পরিমাণ কত এইখানে। তো তুমি কি করবো? N অফ আয়রন ডিভাইডেড বাই এটা হচ্ছে VS গুণ দিব আমরা 0.1 ইন্টু 0.5, হিসাব করলে আসবে 5/1। ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে N এর ভ্যালু পাবা। N এর ভ্যালু পাওয়া হয়ে গেলে N এর যে ভ্যালুটা আসবে, ধরে নাও কথার কথা X ইন্টু 56 এত গ্রাম আয়রনের পরিমাণ। আয়রনের পরিমাণ বের করতে বলে তারপরে ভেজালের পরিমাণ বের করতে বলে। ভেজালের পরিমাণও ইজি। ধরে নাও কথার কথা একটা আয়রনের পরিমাণ থাকার কথা ছিল 2 গ্রাম, বাট এটা হিসাব নিকাশ করে আয়রনের পরিমাণ আমরা পাইছি ১.৫ গ্রাম। তাহলে ভেজালের পরিমাণ কত? ভেজাল হচ্ছে 0.5, দুইটা ডিফারেন্স ডিভাইডেড বাই আগে ছিল 2 থাকার কথা ইন্টু 100%, মানে টোটালটার মধ্যে এত পার্সেন্ট হচ্ছে আমার ভেজাল। তো এভাবে আয়রনের পরিমাণ এবং ভেজালের ম্যাথ বের করতে পারো। এই তো এগুলাই। তো অনেকের ম্যাথ করতে করতে অবস্থা এরকম হয়ে গেছে। তো সমস্যা নেই। তো আমরা আজকের ক্লাসে যতটুকু পড়লাম, যতটুকু শিখলাম, একটু সমতাকরণের ম্যাথগুলো করবো এবং আয়রনের পরিমাণের ম্যাথ ১টা ২টা প্র্যাকটিস করব। এতটুকু যদি পড়ি তাহলে একটা বেটার প্রিপারেশন হবে। তো ভাই আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তড়িৎ রসায়ন চ্যাপ্টারে দেখা হবে।